নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে কিছু পাঠ করে শোনাব। এক গ্রামের দুই ব্রাহ্মণ পণ্ডিত, দুজনেরই ভীষণ কৃপণ স্বভাব। তারা দুই বন্ধু, আবার ভেতরে ভেতরে দুজনের মধ্যে খুব প্রতিযোগিতা। কার্পণ্য করে কে কত জমাতে পারে। কেউ বুঝতে পারে না এদের মধ্যে কে বড় কৃপণ, নিজেরাও বুঝতে পারে না। একে অপরকে বড় কৃপণ মনে করে। মাঝে মধ্যেই একে অন্যের বাড়ি যায় এবং দীর্ঘ সময় ধরে শাস্ত্রাদি আলোচনা করে। দ্বিতীয় পণ্ডিত এক সন্ধ্যায় প্রথম জনের বাড়ি গিয়ে হাজির হলো। আলোচনা শুরু হয়েছে। প্রথম পণ্ডিত প্রদীপটা নিভিয়ে দিল। বললে, আমরা তো কথাবার্তা বলছি, প্রদীপে তেল পুড়িয়ে কি হবে? দ্বিতীয়জন শুধু হুঁ বলে কথা চালিয়ে যাচ্ছে। আলোচনা শেষে গৃহস্বামী পণ্ডিত বলছে, এবারে প্রদীপটা জ্বালি। দ্বিতীয় পণ্ডিত সঙ্গে সঙ্গে বলল, দাঁড়াও দাঁড়াও, কাপড়টা পরে নি। এতক্ষণ অন্ধকারে কথাবার্তা হচ্ছিল তো, তাই কাপড়টা খুলে পাশে সরিয়ে রেখেছিলাম কি না। কাশী সেবাশ্রমের 5 কালার কথা ভূতেশানন্দজি মহারাজ বলেছেন আমাদের। সেই কালাদের নিয়ে উনি খুব মজার একটি গল্প বলেছেন। একজন ভদ্রলোক অধ্যক্ষ মহারাজকে চিঠি দিয়েছেন। তিনি আলাদাভাবে দেখা করতে এবং কিছু আর্থিক সাহায্য দিতে চান। অধ্যক্ষ মহারাজ তাঁর যাতে কোনো অসুবিধে না হয় তার সব ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ভদ্রলোক সবার অপরিচিত। অধ্যক্ষ মহারাজ প্রথমে দারোয়ানকে বলেছেন, অমুক দিন একজন ভদ্রলোক আসবেন, উনি এলে আমার অফিসে বসাবে। দারোয়ান সঙ্গে সঙ্গে বলল, জি মহারাজ। পরে অফিসে ক্যাশিয়ার মহারাজকেও ওই একই কথা তিনি বলে রাখলেন। সেদিন একাদশী বলে ভাণ্ডারী মহারাজকেও ভদ্রলোকের খাবার ব্যবস্থার বিশেষ করে ব্যবস্থা করতে বললেন। ভদ্রলোক বাইরে থেকে আসবেন তো, তাই তার খাবার জন্য কিছু বিশেষ ব্যবস্থা তিনি করে রাখতে বললেন। ভদ্রলোক দুপুরে এসেছেন, তখন অফিস বন্ধ হয়ে গেছে। সাধুদের প্রথম পংক্তিটিও হয়ে গেছে। দ্বিতীয়বারে আহারের সময় একাদশীতে যা যা খাওয়ানো হয় তাই ওই ভদ্রলোককে দেওয়া হলো। খেয়ে তিনি অতিথি নিবাসে বিশ্রাম করতে গিয়েছেন। বিকেলে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোককে ডেকে পাঠান এবং সব খোঁজ খবর নেন। অধ্যক্ষ মহারাজ জিজ্ঞাসা করলেন, খাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ, ভাণ্ডারী মহারাজ যা দিয়েছেন আমি তাই খেয়েছি। কি কি দিয়েছেন আপনাকে? জিজ্ঞাসা করলেন অধ্যক্ষ মহারাজ। বিনয়ের সঙ্গে ভদ্রলোক বললেন, সবই দিয়েছেন। সাবু মাখা, একটা ফল ও 1 কাপ দুধ। এই কথা শুনে অধ্যক্ষ মহারাজ ভাণ্ডারী মহারাজকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, এটা কি বিশেষ ব্যবস্থা করেছেন? ভাণ্ডারী মহারাজ বললেন, আপনি যেমন বলেছেন তাই তো দিয়েছি। অধ্যক্ষ মহারাজ ভদ্রলোকটিকে বললেন, আপনি কিছু মনে করবেন না, ভাণ্ডারী মহারাজ একটু কানে কম শোনেন। এরপর অধ্যক্ষ মহারাজ ক্যাশিয়ার মহারাজকে বললেন, এর দেওয়া টাকা জেনারেল ফান্ডে যাবে। পরে দেখা গেল সাধু সেবার জন্য রসিদ কাটা হয়েছে। অধ্যক্ষ মহারাজ ভদ্রলোকটিকে বললেন, আপনি কিছু মনে করবেন না, ক্যাশিয়ার মহারাজও কানে একটু কম শোনেন। এইভাবে দারোয়ান ও অতিথি নিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীটিও অধ্যক্ষ মহারাজ যা যা বলেছেন শুনতে সব ভুল করেছে। অবশেষে অধ্যক্ষ মহারাজ ভদ্রলোকটিকে বললেন, আপনি কিছু মনে করবেন না, দেখুন আমিও কানে একটু কম শুনি। মহারাজ নিজেও, মানে স্বামী ভূতেশানন্দজি মহারাজ নিজেও কানে একটু কম শুনতেন। তিনি বলেছেন,
তার কানে কম শোনা নিয়ে দারুণ উপভোগ্য সব ঘটনা আছে। তার মধ্যে দু একটি তিনি বলেছেন। একবার মহারাজ বলছেন, বেলুড় মঠে ফোন ধরা নিয়ে আমাদের মধ্যে খুবই ঠেলাঠেলি হতো। গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারি, আমি আর অলপি মহারাজ দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনজনের জন্য একটাই ফোন তখন মিশন অফিসে। ফোন ধরায় সকলেরই অনীহা, কেউ উঠতে চায় না। অলপি মহারাজের বাঙালি শরীর নয়, তাই ওর বক্তব্য ছিল বাংলা ভাষাটা তত ভালো বোঝে না, কি শুনতে কি শুনবে, কি বুঝতে কি বুঝবে, শেষে মহা গণ্ডগোল বাঁধবে, তাই মুখ খুলতে চাইতো না। আমি চিরকালই কানে খাটো, কম শুনি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, সব কথা স্পষ্ট শুনতেও পাই না, তাই ফোন ধরতেও চাই না। গম্ভীর মহারাজ বলতেন, বাহ, আমার দুই অ্যাসিস্ট্যান্ট, একজন বোবা আর একজন কালা, আর আমি নিজে অন্ধ। গম্ভীর মহারাজ চিরদিনই চোখে কম দেখতেন। এখানে ফোন রেখে কি হবে, নিচের অফিসে ফোনটা নামিয়ে দাও। ফোনের প্রতি আমাদের ছিল এই রকম মনোভাব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এরকম আরও অনেক স্বামী ভূতেশানন্দজি মহারাজের গল্প নিয়ে হাজির হব। ঠাকুর মা স্বামীজির চরণে আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।